এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যায় আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে তানবীর হাজির হলো সেখানে। আজ তানবীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকে ঘুরে এসেছে। কি করবে না ভেবে পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানবীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসল। সবাই তানবীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে, নির্বাচন নিয়ে, তানবীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানবীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে আছে, ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানবীর হয় মেঘের টপিক উঠাতে বেশি সময় লাগলো না। এতদিনের সবাই তানবীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলো, বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথাই জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানবীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানবীরকে সাথে পরিচিত হচ্ছে। কথায় কথা লিমন বলে উঠল, তানবীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানবীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড় আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাইয়া হিসাবে থেকে আর বেশি কিছু কি চাইব? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানবীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানবীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বুনু ডাকেনি? সত্যি বলতে বুনু আমায় ভাইয়াই বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়াই ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম বুনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মু সামনে আবির ভাই বলায় বড় আম্মু বলেছে, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাই বলে ডাকবি। লিবন বলল, পরে? তানবীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানবীর আসলে বন্ধুদের আবিরের কুকীর্তি জানতে চাইবে। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানবীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করে, পরে আর কি? বনু কিছু বলার আগেই ভাইয়া চিৎকার করে বলে উঠল, ভাইয়া বলে ডাকার কোনো প্রয়োজন নেই, যা ডাকছে তাই ডাকুক। বরং ওখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে, আবির ভাইয়া। ভাইয়ার সঙ্গে সঙ্গে বলো, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনে মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলো, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্ত নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাকটা সহ্য করতে পারতাম না। রাকিব তানবীরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এমপির মেয়ে কী খবর রে? এখনও কি উল্টাপাল্টা কিছু বলে? তানবীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আর একটা কথা বলছে, যেটা আমি ভাইয়াওকে বলিনি। আবির ভুরু কুঁচকে প্রশ্ন করল, কী বলছে? তানবীর ঢোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ে বনুকে অনেক ভালো লাগছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলো তো? তানবীর আস্তে করে বলল, এমপির ছেলে বউ মানে এমপি মেয়ে ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো, কি? তানবীর চেয়ার থেকে উঠে গিয়ে রাকিবের পিছনে লুকাইছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরে। তানবীর রাকিবের পিছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলো, এই কথাটা মাথায় রাখিস, বলে আজ পর্যন্ত তুই আমার হাতে মাইর খাসনি। রাকিব হাসতে হাসতে বলো, তানবীর তোর ভাগ্য ভালো, শালা হয়ে যে কি দশা হতো তোর আল্লাহ ভালো জানে। আবির রাগান্বিত কণ্ঠে বলো, তানবীর তোরে আমি আগে না কইছিলাম মেঘে ওই বাড়িতে নেওয়ার দরকার নাই? তুই জোর করছিলি বলে আমি নিছিলাম। এমপির মেয়ে এমনিতে সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি, কই পাবো এটা বল শুধু। তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে। ছেলে এসব কিছু জানে না। এমপির মেয়ে
ভালো লাগছিল, আমি না করে দিচ্ছি। বলছি বুনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমার আগে বলিসনি কেন? আবির তখনও রাকিবের পিছনে লুকিয়ে আছে। ধীর কণ্ঠে বলল, এখানে 4 জনের সামনে বলে জান বাঁচল কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে মায়ের যে দিবা না তার কোনো গ্যারান্টি আছে? আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, এমপি মেয়েটা যদি ছেলে হইতো তাহলে ওর খবর আসিল। এমপির ছেলে দেশে ফিরলে জানাইস তো। আবির চিন্তিত স্বরে বলল, কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছু জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আবারও ঘন্টা 2 আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে 2 ভাই। মেয়েকের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানবীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেল। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টা করুক। আবিরের জন্য যেন মেঘের পড়াশোনা কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। অবশেষে আজ কাঙ্ক্ষিত দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষার কারণ ঢাকা নিষেধে, এজন্য হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা। গত 2 রাত ঘুমাতে পারেনি। গতকাল রাতে ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধা হবে, তাই তানবীর মেঘকে পরীক্ষা হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানবীরের হদিস নেই, এখনও ঘুমে থেকে ওঠেনি। ইকবাল খান যে না তানবীরকে ডাকতে যাবে, তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠল, কিরে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানবীর একটু অসুস্থ, বলল মেঘকে আমি নিয়ে যাইতে। যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়ে যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলে দিয়ে কোনো বিশ্বাস নেই। দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসল। মালিয়া খান ছেলেকে ডেকে বলো, তোকে খেতে দেব। আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘ বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বুঝাতে বুঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত সকল পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলে পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখছে, আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনও গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির আকস্মাৎ 2 হাত আলতোভাবে মেঘের 2 গালে স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থী ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাইরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলে চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষার শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার হলো কই। দেশে ফেরার পর থেকেই একটা চিন্তা আবিরের, যেন মেঘ না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলে অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতে বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত শিক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জ্বলজ্বল করছে 2 আঁখি। এক নিমেষে আবির দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পরীক্ষা হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের 2 ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ।
বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন কি বাসায় যাবি? বাসা যাওয়ার কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিনে যাওয়া বন্ধ হওয়ার পর থেকে শুধু একদিন ভাই বোনের সাথে ঘুরতে বের হয়েছিল, সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডে গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগে খাতা পুরানোর ঘটনা, যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তার সাথে কথা বলা বেমানান। ওনার নাম লেখাতে যেন মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছে, সেই মানুষটা থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির মুখ ভালো করে বুঝতে পারছে তার অষ্টদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল, খেতে যায়। তোর জন্য তাড়াহুড়াতে সকালে না খেয়ে বের হয়েছি, খুব খিদা লাগছে। আর শহর জুড়েই জ্যাম, পরীক্ষার্থীর ভিড়ে গাড়ি এক জায়গায় ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টা বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নির্দেশ পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানেক মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গা, উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশি জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এ স্থানে মাধুর্যতা অনেক গুণ বেড়ে যায়। আকাশ যেন সাদা মেঘরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়ে সাদা মেঘ। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুর হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরৎ কাশফুলে মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণে শুধু তোর মায়ে পড়ে থাকি। মেঘের মন আনন্দে সীমা নেই। আনন্দ হবে না বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছর কোনোদিন এই জায়গায় আসতে পারিনি। শুধু 2-1বার নাম শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকে যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার। অথচ আবির দেশে ফিরে সবেমাত্র 4 মাস হবে। এই অল্প সময় আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যে নিয়ে আসছে। ভাবতে পারে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল, মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারবো, কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না? চাই তো। মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভুরু কুঁচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্ত স্বরে বলল, এই যে কত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম, তোকে ছবি তুলে দিলাম, একটাবার বলতে তো পারতি, দেন আপনাকে 2টা ছবি তুলে দেই, বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েক ভাঁজ ফেলল। ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের রানী। এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেংচি কেটে বলল, জীবনও না, আমি আপনার মতো এত পাষাণ না। এ কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসতে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার?
এই যে কতগুলো বছর একটাবার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না। একবার মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত তোর? এই অসীম দূরত্ব সেই মানুষটার খারাপ লাগতে পারে ভেবেছি? কখনো ভাবিসনি? মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, উষ্ঠদায় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছর একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা একটা বারের কথা অনুভূতিহীন আচরণ করে দিত আঁখি। তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড়ও দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পুরালো, তারপর আজ সে মানুষটার সাথে ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছে। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি এসে উত্তর দিল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে মেঘ, হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে, কিন্তু আবিরের করা নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে গেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনা অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো। নিজের প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেয়, সেগুলো সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে, সেই খুশিতে খান বাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি, তবে মোফাজ্জল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বলে চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়ে বললেন, মেডিকেল পরীক্ষা এখনও হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসে গিয়ে। আবির রুমের বাহিরে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে সবার হই হুল্লা দেখছে। তবে মোফাজ্জল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে, বরং মেঘের চান্স পাওয়া খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তা দিচ্ছে না। কিন্তু মোফাজ্জল খানের ধমকে মেঘের মন খারাপ হয়ে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিচের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো, শীতল কণ্ঠে তাকালো একবার। হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কি না, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে গেছে, তেমনি জান্নাত আপুরও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোফাজ্জল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছে। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষা আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসেছে, উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কিরে আবির, মেঘ কি চান্স পেয়েছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিইউতে চান্স হয়েছে, জগন্নাথ ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেল চান্স পাইছে কি না সেটা জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়েছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এজন্য তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখল। আকস্মাৎ আবিরের মুখ মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কী হলো, চান্স পায়নি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেট পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিয়েছে। তানবীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করছে। কী করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটা রিসিভ করলো মিম। মায়ের
ফোনে বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচু আপুকে বকেছে। আম্মু আর মামনি মিলে থামাতে পারছে না। আব্বু, বড় আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইয়াকে ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলে কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেই দিনই চাচুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসায় থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভিতরে ভিতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসায় গেটে কোনো রকম পেরিয়ে বাইক রেখে ছুটে গিয়ে অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে কান্নার তোপে। সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপ্টে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলে সরে পড়েছেন। আলী আহমেদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেননি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোফাজ্জল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলে যাচ্ছে, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলে চান্সটা পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এইটুকু বলতেই আবির স্বরে বলে উঠল, এই মেঘ রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোফাজ্জল খান থেমে গেল। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোফাজ্জল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছে। ঘুরে ফিরে এক কথা বারবার বলছে, এত আদর করে এত সুযোগ সুবিধা পেয়ে মেডিকেলের চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েটাও সেরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আর যা যা বলা ছিল সবই বলেছে। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলা তা বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিগ্ধ আঁখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিকেট কণ্ঠে পুনরায় বলো, রুমে যেতে বলছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণে বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফায় কাছাকাছি এসে দাঁড়িয়ে মোফাজ্জল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তো হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটা নয় যে সে পাশ করেনি। আপনারা যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনি বলেছিল ডিইউতে ভর্তির চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আর সে মানুষটা ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোফাজ্জল খানের রেগে বলেন, প্রাইভেট পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষ এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলে আশেপাশে মানুষ আমায় প্রশ্ন করবে কেন চান্স পাইনি। কি বলবো আমি তখন? আমি দীর্ঘশ্বাস ফেলে বলো, আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়ের ওপর রাগ ঝাড়লে কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনভাবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পাস করে যেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করানোটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কী বলবো, আপনারা তো সন্তান থেকে সমাজ থেকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোফাজ্জল খান নিশ্চুপ বসে আছে। ভিতরে ভিতরে এখনও রাগ ফুঁসছে, কিন্তু আবিরের বলা কথাগুলো প্রত্যুত্তর ছিল না বলে চুপ করে গেছে। হালিমা খান ও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানা উপর হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে
ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে। এই কান্না কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে, এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই দৌড়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবির মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে, নাকি চাচ্চু বকেছে তাই? মেঘে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলেও আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কিনা। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হয় জিএসসি পর সবার মতো পরিবারের কথা তাকে সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়ার মানে বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতে এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ার তোর একমাত্র লক্ষ্য, তুই মনে প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেটে থেকে পরেও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হয়। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস, তার আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে কিছু তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই কারো কথা বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনো মাটি চাপা দিতে নাই। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বললো সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘ চোখ আবারও টলমল করছে। আর আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্তস্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটা আমার কাছে সবচাইতে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথা নয়। নিজের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবার বলছি, তুই যা চাইবি তাই হবে। আবির চলে গেছে। আবিরে দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কি না জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময় অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2বার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডি ঘুরে দেখা হয় না, তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরতেছে। হঠাৎ চোখ পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমেদ খান বাসায় ফিরেছে। মেঘের মন খারাপ শুনে দেখতে গিয়েছি, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেনি। ছোটবেলা থেকে মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউ ডাকে না। কিছুক্ষণ পর আবির ভাইয়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিহা খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে আছে, চোখ ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খেয়ে তারপর ওষুধ খেয়ে নিজের রুমে আসছে। এইটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেন নি, হয়তো বা 2 ভাই অন্য রুমে কথা বলছে। ঘণ্টাখানেক পর তানবীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখেও গিয়েছে, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কী করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানবীর অবিশ্বাস্য চোখে তাকে কলটা রিসিভ করে। বন্যা বলে, সালাম দেয়। তানবীর উত্তর দিল, সালামে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানবীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়, বনু তো ঘুমাচ্ছে।
মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবার প্রশ্ন করলো, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানবীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানবীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিউতে তো তোমরা চান্স হয়েছে শুনলাম। বুনুরে বুঝাইয়া দুজনে ভর্তি হতে পারো। হয়তো আল্লাহ চাচ্ছে দুই বান্ধবী একসাথে থাক। বন্যা হেসে উত্তর দিল, হয়তো বা। দোয়া করবেন, আল্লাহ হাফেজ। তানবীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে।